সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় ক্যামেরা স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন আছে পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় যদি শুরুতেই জানিয়ে দিই, সংস্কার প্রস্তাব ও নির্বাচনমুখী রাজনীতি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করে দিই তাদের সঙ্গে। আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি, স্বাগত জানাই। আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। প্রথমে আমাদের আজকে যে বিষয়টি নিয়ে আসলে শুরু করতে চাই, বিশেষ করে আজকে একটি সিম্পোজিয়াম হয়েছে, অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি বাস্তবায়ন কমিটির যে সিম্পোজিয়াম শ্বেতপত্র অতঃপর, এই আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু শুরুতেই দেখে আসতে চাই। একটি প্রতিবেদন আছে আমাদের হাতে, সেখানে তিনি ইলেকশন নিয়ে, বিএনপি নিয়ে, আওয়ামী লীগ নিয়ে নানান প্রশ্নের উত্তর দিয়েছেন। শুরুতে প্রতিবেদনটি দেখে আসছি। অতীতে যতবারই সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার আগে সব মেনে নিলেও পরে আর সেসব বাস্তবায়ন করেনি। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে যেসব সংস্কার প্রস্তাব আসলো, ক্ষমতায় গেলে কি বিএনপি সেগুলো বাস্তবায়ন করবে? শনিবার রাজধানীর BICC মিলনায়তনে অর্থনৈতিক শ্বেতপত্র বাস্তবায়ন কমিটির সিম্পোজিয়াম শ্বেতপত্র অতঃপর আয়োজনে বিএনপি মহাসচিবের আশ্বাস, অতীতের অভিজ্ঞতা থেকেই নেবেন প্রয়োজনীয় পদক্ষেপ। একটি নির্বাচিত সরকারই একমাত্র সরকার হতে পারে যারা এই সমস্যাগুলো সমাধান করতে পারে। সিম্পোজিয়ামে উপস্থিত সুধীজনের যেন আস্থা আসছিল না মির্জা ফখরুলের আশ্বাসে। অনেকেরই প্রশ্ন, বিএনপি ক্ষমতায় আসলে সংস্কার কি আসলেই আলোর মুখ দেখবে, না আগের মতোই সবকিছুর পুনরাবৃত্তি দেখবে বাংলাদেশ? মির্জা ফখরুলের সোজা উত্তর, দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার এবং সংসদ গঠনের কোনো বিকল্প নেই। 91-এ 29টা টাস্ক ফোর্স করা হলো, তখন গভর্নমেন্ট আসলো বিএনপি, ওনারা কিছু করেন না। পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে কতদূর তারা আন্তরিক হবেন, এই প্রশ্নটার ব্যাপারে আপনি যদি আবার বলেন। আমি আপনার করি, আপনি কি মনে করেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া দেশ চালাতে পারবেন? আমরা যে কথা জোর দিচ্ছি যে নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি হওয়া উচিত। দ্রুত নির্বাচনের এত তাগিদ কেন উঠল সেই প্রশ্ন হাসি মুখে তার উত্তরও দিলেন মির্জা ফখরুল। In office far too early, they will all be on your lap and your finance minister will have a very serious role. What do you mean by early? Well, they are wanting a 6-month target. That would be a very risky period. এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এই বিষয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না। এটা কি স্ট্র্যাটেজি না ট্যাকটিক্স? আচ্ছা, আমি বলবো আপনি ট্যাকটিক্সও বলতে পারেন, স্ট্র্যাটেজিও বলতে পারেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কিনা, ঋণ খেলাপিদের মনোনয়ন পাওয়া উচিত কিনা, এমন নানান প্রশ্নেরও উত্তর দিলেন বিএনপি মহাসচিব। যদি এরকম একটা ঘটনা ঘটে যে নির্বাচনে দেখা যায় যে প্রাক্তন যে ফ্যাসিস্ট দলটি তারা নির্বাচনে অংশগ্রহণ করছে, সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি হবে? আমরা খুব পরিষ্কার, এটা সিদ্ধান্ত দেবে জনগণ। আমরা একটা রাজনৈতিক দল হিসেবে এই সিদ্ধান্ত দিতে ইচ্ছুক নই। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। ব্যারিস্টার রুমিন ফারহানা, দেখছিলেন, আপনি নিজেও ছিলেন সেখানে, আমরা সেটা দেখছিলাম যে সেখানে আসলে নানান প্রশ্নের উত্তর হচ্ছিল। আওয়ামী লীগের প্রশ্নটি আমরা সবাই শুনলাম, সেটি নিয়ে নিশ্চয়ই পরে একটু আসবো। ইলেকশন প্রশ্ন এসেছে, সংস্কার নিয়ে নানান কথা হয়েছে। সংস্কারের বিষয়টা দিয়ে একটু শুরু করি, যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার আগে সব মেনে নিলেও ক্ষমতায় আসার পর সেগুলো আর বাস্তবায়ন করেনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমলে যেসব সংস্কার হবে, তখন সুধীজনদের প্রশ্ন, সেই সংস্কার আলোর মুখ দেখবে কিনা যদি ইলেকশন পরবর্তী সময় বিএনপি নির্বাচিত হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক যেই প্রশ্নটি দিয়ে আপনি আমাকে শুরু করেছেন, সেই একই প্রশ্ন কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও আজকে করা হয়েছে। সো আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এবং স্যার খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন। উনি বলেছেন যে দীর্ঘ 53 বছর আসলে আমরা তো বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, এবং এই অভিজ্ঞতাগুলো আমাদেরকে ঋদ্ধ করেছে, আমাদেরকে অনেক বেশি পরিপক্ক করেছে। সো অতীতে ভুল ভ্রান্তি যাই হোক না কেন, আশা করছি আমাদের সামনের দিনগুলোতে এই ভুলের পুনরাবৃত্তি আর
হবে না। এবং যখন তিনি কথাগুলো বলছিলেন এক ধরনের আত্মবিশ্বাস এবং এক ধরনের শপথ, ওনার বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওনার বডি ল্যাঙ্গুয়েজে আমরা সেটা বুঝতে পারছিলাম এবং তিনি যে কথাগুলো তিনি বলেছেন পুরো সময়টাই সেই কথাগুলো তিনি বিশ্বাস করেন এবং সেই কথাগুলোকে কাজে পরিণত করবার জন্য যা যা করা দরকার মনে হয়েছে তিনি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটি করবার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা দেখেছি নির্বাচনের বিষয় নিয়ে আলাপ হয়েছে এবং কত দিনের মধ্যে নির্বাচন, আগে সংস্কার করে নিলে কি অসুবিধা, যে কথাটি প্রফেসর রহমান সোবহান বলছিলেন যে অনেক আবর্জনা তো আসলে 15 বছরে জমা হয়েছে, অনেক জায়গায় এক ধরনের ভঙ্গুরতা তৈরি হয়েছে, ইনস্টিটিউশনগুলো ভেঙে গেছে, দুর্নীতির যে শ্বেতপত্র এবং অতঃপর আজকে আমরা যেই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, সকাল 9টা থেকে ইনফ্যাক্ট বিকাল 6টা পর্যন্ত এই দীর্ঘ আলোচনা চলেছে এবং প্রশ্নোত্তর পর্বও ছিল। জি, আমরা পরের অংশে একটু আসছি। আপনি যে বিষয়টি শুরুতে উত্তর দিলেন সেটা নিয়ে যদি একটু জানাব নাজমুল আশরাফ আপনার কাছ থেকে শুনি যে আসলে এই ভয়টা তো থাকাটাই স্বাভাবিক, কারণ আমরা যখনই দেখেছি নির্বাচনের আগে নানান আসলে প্রতিজ্ঞার কথা বলা হয়, নানান স্বপ্ন পূরণের কথা বলা হয়, সংস্কারের কথা বলা হয়, কিন্তু কোনো রাজনৈতিক দলই সেই স্বপ্ন, সেই আশা আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়ন করেনি। যেমনটি এখন আমরা দেখছি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক ম্যাচুরিটি আমরা দেখতে পাচ্ছি, অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি এবং সেখান থেকে কি আসলে আমরা প্রত্যাশা করতে পারি যে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলো সেই সংস্কারকে আলোর মুখ দেখাবে নির্বাচন পরবর্তী? ধন্যবাদ আপনাকে। দেখেন, অতীতে হয়নি বলে ভবিষ্যতে হবে না, এটা যেমন ঠিক না, আর অতীতের বাস্তবতা এখনকার বাস্তবতাও কিন্তু একরকম না। অতীতে আওয়ামী লীগ বিএনপি মতো দল অনেক প্রতিশ্রুতি দিয়ে পরে রাখে নাই, নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েও সেগুলো পুরোপুরি রাখে নাই এবং নানানভাবে সেগুলো এড়িয়ে গেছে। এই অবস্থার মধ্য দিয়ে আমরা পেরিয়ে এসেছি, আমরা তো এর চেয়ে ভালো অবস্থায় যেতে চাই। এখন যে অভ্যুত্থান হয়ে গেল এবং অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা, এখনকার যে রাজনীতি, এখন যে মানুষের প্রত্যাশা, এখন মানুষের মধ্যে যে সচেতনতা এবং এই মুহূর্তে যারা যা কিছু বলছে ভবিষ্যতে সেগুলো যদি না করে তাহলে পরিণতি কি হতে পারে তার উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে। ফলে ধরে নিলাম বিএনপির সম্ভাবনা সবচেয়ে বেশি সুষ্ঠু নির্বাচন হলে পরে আগামীতে নির্বাচিত হওয়ার। সেই বিএনপি নিজেরাও কিন্তু 31 দফা প্রস্তাব দিয়েছে আরো আগেই। এখন যে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়েছে তার অনেকগুলোর সাথে বিএনপি প্রস্তাবের মিল আছে। এখন বিএনপিকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে তারা মানবে, অতীতে মানে নাই, তার কি নিশ্চয়তা আছে? যদি না মানে তাহলে তার যে রাজনৈতিক প্রতিফল সেটা তারা ভোগ করবে। আর আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসন এবং তার যে পতন এবং অভ্যুত্থান পরবর্তী যেই ধরনের প্রত্যাশা মানুষের মধ্যে জন্মেছে, যেরকমটা মানুষ চাইছে এবং যেগুলো মানুষ করতে বলছে, সেই জায়গায় আমার মনে হয় অতীতের মতো সেরকমটা হবে না। কতটুকু তারা কথা রাখবেন সেটা আমাদেরকে দেখতে হবে। এখন হয়তো বলবে না আমরা 100 ভাগ কথা রাখবো, আগে হয়তো 50 ভাগ রাখে নাই, এবার যদি এসে 80 ভাগ রাখে তাহলে তো উন্নতি হলো। এদিক থেকে আমরা একটু আশাবাদী হতে পারি। আরেকটা কথা হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপির মতো দল কথা রাখে না বা বিএনপি নির্বাচিত হলে পরে এইসব সংস্কার করবে না, তাই যত দিন লাগুক, যত বছর লাগুক আমরা এই সংস্কার করে দিয়ে যাব। এইটার পেছনে কিন্তু একটা অসৎ উদ্দেশ্য আছে। তার মানে আপনি দীর্ঘদিন একটা প্রক্রিয়ার মধ্যে রাখতে চান, দীর্ঘদিন আপনি ক্ষমতায় থাকতে চান এবং দীর্ঘদিন সংস্কারের নামে ক্ষমতায় থেকে আপনি একটা নতুন শক্তির, যার এখনো জন্ম হয় নাই, আমরা দেখছি একটা নতুন রাজনৈতিক দল হবে, তার জন্ম, তার বেড়ে ওঠা, তার পরিপুষ্ট হওয়া, তার সক্ষম হওয়া পর্যন্ত সময় দিতে চান। এরকম আশঙ্কার কথাও কিন্তু অনেকে ভাবে। সেই জায়গায় আমি বলবো যে কি হবে ভবিষ্যতে সেটা যেমন দেখবার বিষয়, বর্তমান বা সাম্প্রতিক বাস্তবতার প্রেক্ষিতে আগের মতো হবে না, এটা যেমন একটা প্রত্যাশার বিষয়। আর শেষ কথা বলি, আপাতত আপনি ধরেন 5 বছর 10 বছর থেকে অনেক সংস্কার করে গেলেন, একেবারে আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করে গেলেন, এগুলো যে বাস্তবায়ন হবে, কার্যকর হবে, এগুলো যে চলমান থাকবে তার নিশ্চয়তা আপনাকে কে দিল? এখন বিএনপির উপর আপনার ভরসা নাই বা অন্য কোনো দলের উপর ভরসা নাই, তাই আমি করে দিয়ে যাব, এটা তো আপনার করার কথা না। আমরা যদি আইন কানুন সংবিধান মানি, রাজনীতি গণতন্ত্র মানি, তাহলে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারই সেই কাজটি করবে। ফলে আপনি যত ভালো কাজ করে দিয়ে যান না কেন, বিএনপিকে যদি আপনি অবিশ্বাস করেন বা অন্য যারা নির্বাচিত হতে পারে আগামীতে তাদেরকে অবিশ্বাস করার কারণে আপনি সব কিছু করে দিয়ে যান, শেষ পর্যন্ত তো তাদের হাতেই যাবে কাজটা। তারা যদি সংসদে অনুমোদন না করেন, তারা যদি সরকারি এটা বাস্তবায়ন বা কার্যকর না করেন, তাহলে কি হবে? ফলে এখানে একটা এক রকমের মানে দ্বৈত অবস্থান আমরা দেখছি। আর তার চেয়ে বড় কথা যে সংস্কার
কমিশন অনেকগুলো হয়েছে, কতগুলো রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টটা নিয়ে একটু কথা বলতে চাই। ব্যারিস্টার রুমিন ফারহান, আপনার কাছে আসি রিপোর্টগুলো নিয়ে, আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে 11টি সংস্কার কমিশনের মধ্যে 4টির সুপারিশ এই পর্যন্ত দেওয়া হয়েছে। নির্বাচন সংস্কার কমিশন, দুর্নীতি দমন পুলিশ এবং সংবিধান সংস্কার কমিশন। এই যে সুপারিশগুলো এখন পর্যন্ত যেটি এসেছে সেটি সম্পর্কে আপনি একজন আইনজীবী, আপনার মতামতটা আসলে জানতে চাইব। দেখুন, নির্বাচন কমিশন যেই রিপোর্টটি দিয়েছে, ওনারা আরও 1 মাস সময়ে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আগামী মাসে সম্ভবত ফাইনাল রিপোর্টটি আসবে। তার আগে আমরা যেই বিষয়গুলো দেখেছি যে একটি নির্বাচন, যেটি অতীতে আমরা দেখেছি 3টি নির্বাচন পরপর হয়েছে, যেই নির্বাচনগুলো ভয়াবহ রকম কারচুপিপূর্ণ ছিল, যেই নির্বাচনগুলোতে মানুষ কেউ ভোট দিতে পারেনি, যেই নির্বাচনগুলোতে ফলাফল আগেই নির্ধারিত হয়ে গেছে, এরকম নির্বাচন ঠান্ডা মাথায় আয়োজন করবার জন্যে এই নির্বাচন আয়োজনের সঙ্গে যারা সরাসরি যুক্ত, নির্বাচন কমিশনের কথা আমরা বলছি, তাদেরকে আইনের আওতায় আনা এবং বিচারের আওতায় আনবার একটি সুপারিশ করা হয়েছে। নির্বাচন কমিশন গঠন করবার যে আইন, সেই আইনটি আরও কিভাবে মানে ঠিক মতো আরেকটু বেটার আইন করা যায় সেটার একটি সুপারিশ এসছে এবং খুব সম্ভবত তাদের কাছে চিফ অ্যাডভাইজার্স অফিস থেকে বলা হয়েছে আইনের খসড়াটা যেন এই নির্বাচন সংস্কার কমিশনই তৈরি করে দেয়। সেটা হয়তো আমরা সামনের মাসের মধ্যে পেতে যাব। যেহেতু আমি নারী, সো নারীদের ব্যাপারে একটি নতুন সংস্কারের প্রস্তাব এসছে। 100টি আসনে নারীরা রোটেশনের ভিত্তিতে আসন সংখ্যা বাড়বে সংসদের এবং 100 আসনে নারীদেরকে নির্বাচনে সরাসরি মনোনয়ন দিতে হবে এবং সেই 100টি আসনে নারী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে আরেকজন নারী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই জায়গাটিতে আমার একটু আপত্তি আছে। আমার কাছে মনে হয়েছে আপনার সংসদে যে সংরক্ষিত 50টি নারী আসন, সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন ইন আ ডিফারেন্ট ওয়ে। কেন? বিকজ আপনার দলগুলোর উপর যদি এরকম চাপ তৈরি করা যেত যে আপনাকে অন্তত 1/3 আসনে, 300 আসনেই থাকলো, 1/3 আসনে ন্যূনতম নারীদেরকে মনোনয়ন দিতেই হবে ডিরেক্ট ইলেকশনে, প্রতিদ্বন্দ্বী পুরুষ হোক, নারী হোক কিংবা তৃতীয় লিঙ্গের হোক, কিছু যায় আসে না রে ভাই, নারীর সঙ্গে নারীকেই কেন প্রতিদ্বন্দ্বিতা করতে হবে? এই যে আমাদের মানসিক গঠন না, এই গঠনটার বোধহয় পরিবর্তন আসার সময় এসছে। সো আমার কাছে মনে হচ্ছে এটা ওই রিজার্ভ সিটেরই একটা এক্সটেন্ডেড ভার্সন। এটা না করে বরং দলগুলোর উপর সেই চাপ দেয়া হোক, কারণ আমাদের দলগুলো, বিএনপি, আওয়ামী লীগের মতন বড় রাজনৈতিক দলগুলোতে নারী প্রতিদ্বন্দ্বী হতে পারে এমন নারীর সংখ্যা কিন্তু অনেক। এলাকায় জনপ্রিয়তা আছে, এলাকার সঙ্গে যোগসূত্র আছে, এলাকার সঙ্গে কন্টিনিউয়াস কানেকশন মেনটেইন করে, এলাকায় রেগুলার ভিজিট করে এবং একই সঙ্গে সংসদে যাবার এবং সংসদের পলিসি মেকিংয়ে ভূমিকা রাখবার মতন যোগ্যতা সম্পন্ন নারী যে একেবারেই কম তা কিন্তু না, যথেষ্ট আছে। সো এই নারীদেরকে যদি আপনি একটু পুশ করেন, তাহলে দলগুলোকে একটু পুশ করেন, তাহলে কিন্তু নারীরা উঠে আসতে পারে। দলগুলোর মনোভাবটা আগে চেঞ্জ করতে হবে নারীদের প্রতি এবং সুযোগ সৃষ্টি করে দেওয়ার একটা বিষয়। আর সংবিধান সংস্কার কমিশন তো অনেকগুলো সংস্কারের প্রস্তাব এনেছে। সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা আছে, সেখানে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সেটি আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং একই সাথে রাষ্ট্রপতি যাতে সরাসরি নির্বাচনের মধ্যে দিয়ে আসেন সেই জায়গাটা আছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ আপনারা দেখেন আমাদের 53 বছর আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যা বলেন সেটারই একো করেন, এর বেশি এর বাইরে আমরা রাষ্ট্রপতিদের কোনো ভূমিকা রাখতে দেখিনি এবং আমরা এমন ব্যক্তিকে এই রাষ্ট্রপতি মনোনীত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছি গত অ্যাটলিস্ট 90 যে যেই ব্যক্তিরা আসলে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভয়েস হিসেবে দাঁড়াতে পারেন নাই, নিজেদের স্বাতন্ত্র্য কোনো দিকে প্রমাণ করতে পারেন নাই। সো এটারই যদি ধারাবাহিকতা চলতে থাকে তাহলে কোনো মেক সেন্স করে না। সে কারণে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আপার হাউসের কথা যেটা বলা হয়েছে সেটা কিন্তু বিএনপি তার ভিশন 2030 থেকে শুরু করে 27 দফা 31 দফা এই সকল জায়গায় কিন্তু বলা হয়েছে যে এই জায়গাগুলোতে একটা ভারসাম্যের ব্যাপার আনবার কথা। জি, অসংখ্য ধন্যবাদ। নাজমুল সাহেব, একই বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, যে সুপারিশগুলো করা হলো, বিশেষ করে রুমিন ফারহানা বলছিলেন যে নির্বাচন নিয়ে তিনি বলছিলেন এবং সেই সাথে সংবিধান সংস্কার নিয়ে বলছিলেন, আপনি কোনটি দিয়ে শুরু করবেন? চারটাই ছোট ছোট করে বলি। জি বলবেন। এখন পর্যন্ত এই 4টি কমিশন তাদের খসড়া প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করার পরে যে আলোচনাগুলো হয়েছে, বেশি আলোচনা, সমালোচনা, বিরোধিতা, পক্ষ বিপক্ষ, মত দ্বিমত
হয়েছে সংবিধান সংস্কার কমিশনের ব্যাপারে। সংবিধান সংস্কার কমিশন যে খসড়া প্রস্তাবগুলো দিয়েছে তার অনেকগুলো এরই মধ্যে আলোচিত। বিএনপি, জামাত বা জাতীয় পার্টিও কিন্তু তাদের সংস্কার প্রস্তাব ঘোষণা করেছিল সংবাদ সম্মেলনে, এগুলোর সাথে মিলে যায় এবং অনেকেই হয়তো এগুলো নিয়ে দ্বিমত করবেন না, সেগুলো কমন আমরা ধরে নিয়ে এগুলো নিয়ে আগাতে পারি। কিন্তু বিতর্ক তৈরি করেছে কতগুলো সংস্কার প্রস্তাব নিয়ে সংবিধান সংস্কার কমিশন, দেশের নাম বদলানো, রাষ্ট্রের মূলনীতি বদলানো, এই টাইপের সেগুলোর ব্যাপারে একদম প্রকাশ্যই বিরোধিতা অনেকভাবে আমরা শুনছি। কিন্তু যখন সর্বদলীয় বৈঠক হবে, সবার সাথে আলোচনা হবে, সেগুলো হয়তো গৃহীত হবে না। নির্বাচন নিয়ে এর মধ্যে রুমিন ফারহানা বলছিলেন আমরা নির্বাচনী ব্যবস্থার কথা বলছি, নারীদের অংশগ্রহণের কথা বলছি, তরুণদের আরও সুযোগ দেওয়ার কথা বলছি, অনেক কিছু। আপনি বিধিবিধান, আইন কানুন যাই করেন না কেন, সংবিধান যতই পরিবর্তন সংযোজন পরিমার্জন করেন না কেন, এগুলো যারা বাস্তবায়ন করবেন, এগুলো যারা অনুসরণ করবেন, তারা যদি না বদলান তাহলে কোনো কিছুই হবে না। আপনি বিশ্বসেরা সংবিধান এবং আইন করলেন, সকল ব্যবস্থা করলেন, রাষ্ট্রের কাঠামো একদম আমূল পরিবর্তন করে ফেললেন, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এমন করলেন যে এটা একটা মানে আদর্শ রাষ্ট্র হবে। এটা পরিচালনা করবে কারা? পরিচালনা করবে মূলত রাজনীতিবিদরা, তারপরে হচ্ছে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা, আইন কানুন, এই যে জনগণ প্রজাতন্ত্রী, এই যে কি এক অদ্ভুত নাম দিচ্ছে, নিয়ে অনেক হাসাহাসি হচ্ছে, শব্দের অর্থ হ্যান ত্যান। এবং সংবিধান সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাব নিয়ে খুব বিজ্ঞজনদের বক্তব্য আমি শুনেছি। তারা যা বলেছেন সেটা খুবই মানে অবমাননাকর এই কমিশনের জন্য, এই কমিশন সদস্যদের জন্য। অনেক ক্ষেত্রে তাদের মূর্খতার প্রমাণও অনেক বিজ্ঞ লোকজন, যারা সবার কাছে বিজ্ঞ হিসেবে পরিচিত, সেরকম লোকজন বলেছে। আমি সে জায়গায় না গেলাম, কিন্তু আমি বলছি যে বিধিবিধান সংস্কার পরিবর্তন যাই করেন না কেন, মানুষগুলো যদি একই রকম থাকে, মানুষের মানসিকতা যদি একই রকম থাকে, দলগুলোর যদি চিন্তা ভাবনা আচরণ একই রকম থাকে, তাহলে এসব পরিবর্তন সংস্কার করে কোনো লাভ হবে না। এখন পুলিশের সংস্কার, এটা বহুদিনের যে সংস্কৃতির মধ্য দিয়ে পুলিশ আপনার চলেছে, সেই ব্রিটিশ আমল থেকে যদি ধরি, আমাদের আমলারা যেভাবে চলেছে সেই ব্রিটিশ আমল থেকে যদি ধরি, সেই জায়গায় আপনি কোনো একটা খবর থেকে পড়ছিলেন যে আমলাতন্ত্রের সংস্কার না হলে কোনো সংস্কারই সুফল বয়ে আনবে না। খুবই সত্যি কথা। এখন ধরেন আপনার সংস্কার, নতুন বিধি ব্যবস্থা সব কিছু করলেন, ভালো একটা নির্বাচন দিলেন, ভালো লোকজন নির্বাচিত হলো, তারা সরকার গঠন করলো এবং তাদের সদিচ্ছাও আছে, তারা এই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় ভিন্ন কিছু করতে চান, নিজেরা আগে যা করেন না সেগুলো তারা করতে চান। কিন্তু সেগুলো বাস্তবায়ন কাদের মাধ্যমে হবে? এই প্রশাসনের মাধ্যমে, এই আমলাদের মাধ্যমে, এই পুলিশের মাধ্যমে। তাদের মধ্যে কতটুকু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেটি না হলে পরে হবে না। মন মানসিকতার ব্যাপার। দুদকের কথা যদি বলি, দুদকের জন্ম থেকেই আমরা যেটা দেখছি, যখন যে সরকারই ছিল তাদের আজ্ঞাবহ হয়ে তারা কাজ করেছে। দুদক দুর্নীতিগ্রস্ত একটি দেশের যেই ভূমিকা রাখার কথা সেটা কেন রাখতে পারে না? নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচন কেন করতে পারে না? এত ক্ষমতা থাকার পরও সাংবিধানিকভাবে কিন্তু দুদকের এবং নির্বাচন কমিশনের যেটুকু ক্ষমতা আছে তার প্রয়োগকে আমরা করতে দেখি নাই। কারণ ওখানে সব কোমর ভাঙ্গা, মাজা ভাঙ্গা, আপনার জিহুজুর টাইপের পদানত লোক, আধামরা লোক, মারা যাওয়ার উপক্রম হয়েছে এরকম লোকজন এনে বসিয়ে দেওয়া হয়েছে। ওই সব লোককে দিয়ে যদি আপনি দুদক বা নির্বাচন কমিশন বা আরও যেসব সাংবিধানিক কমিশন আছে সেগুলো পরিচালনা করেন, তাহলে ফলাফল তাই হবে। তাদেরকে দোষ কেন আমি আগে দিচ্ছি? কারণ যারা তাদের নিয়োগ করে তারা তো ভাবেই তাদের অনুগত থাকবে, অনুগত বেছে নিয়ে তাদেরকে সেখানে বসায়। কিন্তু সেই মানুষগুলো জীবনের শেষ প্রান্তে এসে এটুকু সততা সাহস দেখাতে পারে না যেটি করলে পরে দেশ উপকৃত হয়। সেখানে যদি মনে করি যে যারা নিয়োগ দিয়েছে তাদেরকে বাদ দিয়ে ফেলবে, তাতেও তারা ইতিহাস হয়ে থাকবে। তার মানে ওরকম ব্যক্তিত্ব সম্পন্ন প্রতিষ্ঠানগুলো একদম এই বিষয়টি নিয়ে যদি একটু রুমিন ফারহানা, সংবিধান সংস্কারের যে বিষয়টি নিয়ে আসলে অনেক বেশি বিতর্ক হচ্ছে যে গণতান্ত্রিক বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাকি জনগণতান্ত্রিক বাংলাদেশ। আমরা যে মূল চারটি নীতির কথা বলে থাকি সেটি হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা, সেটি কি ধর্মনিরপেক্ষতা নাকি বহুত্ববাদ? এই পরিবর্তনগুলো আসলে যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা কিভাবে পরিবর্তন করবেন নিজেকে? মানে এই পরিবর্তনের মাধ্যমে কি রাজনীতিবিদরা নিজেদের পরিবর্তন করবেন? এই পরিবর্তনের মাধ্যমে কি যারা দেশ পরিচালনা করবেন তারা নিজেদের পরিবর্তন করবেন? আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমাদের বাংলা একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আপনি বাংলাদেশের নাম জনগণতন্ত্রী বাংলাদেশ দেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দেন, যাই দেন না কেন, এই দেশের মানুষ যতদিন পর্যন্ত নাগরিক হয়ে না উঠবে, এই দেশের মানুষ যতদিন পর্যন্ত রাষ্ট্রের সঙ্গে তার যেই চুক্তি অর্থাৎ সংবিধান,
এটাকে বুঝতে এবং আত্মস্থ করতে সক্ষম না হবে, কারণ এটা আত্মস্থ করার সাথে তার নিজের অধিকার দাবি করাটা সরাসরি সংযুক্ত। এই বিষয়গুলোতে যতদিন পর্যন্ত মানুষ সচেতন না হবে, মানুষ যতদিন পর্যন্ত তার প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে অন্য কোনো কিছুর দ্বারা ইনফ্লুয়েন্সড হবে, সেটা ভয় হতে পারে, সেটা লোভ হতে পারে, সেটা একদিনের ফুর্তি হতে পারে, ইট কুড বি এনিথিং, যতদিন পর্যন্ত এই জায়গাগুলোতে পরিবর্তন না আসবে, আপনি যতই বাংলাদেশের নাম অনেক শব্দ যোগ করে করে পরিবর্তন করুন না কেন, আদতে কোনো পরিবর্তন হবে না। এবং ধর্মনিরপেক্ষতা বা বহুত্ববাদ যেই কথাটি বলছিলাম, দেখুন ধর্মনিরপেক্ষতা আপনি যখন সংবিধান থেকে তুলে দিচ্ছেন তখন কিন্তু আপনি বেসিক নেচার অফ দি কনস্টিটিউশনটাকে পাল্টে দিচ্ছেন। এখন কেউ কেউ তর্ক করতে পারে বাংলাদেশে তো 53 বছর ধরে ধর্মনিরপেক্ষতা ছিল সংবিধানে, কিন্তু তারপরেও কি আমরা রামু, নাসিরনগর, কলমাকান্দা, ঠাকুরগাঁ, ঈশ্বরদী, অভয়নগর এসব জায়গা তো আমরা দেখেছি, তাই না, কি হয়েছে বাংলাদেশে। এবং সংখ্যালঘু যে কোনো পরিবর্তন, যে কোনো কিছুর পরিবর্তনের প্রথম ভিকটিমটা হচ্ছে বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায়। এবং যে কোনো একটা গুজব তুলে, ইস্যু তুলে, ফেসবুকে একটা মিথ্যা স্ট্যাটাস দিয়ে আপনি লন্ডভন্ড করে দিতে পারেন একেবারে, এবং সেটা আজকে না, সেটা আমরা বহু বছর ধরেই দেখে আসছি। সো এই জায়গাগুলোতে পরিবর্তন না এনে আপনি ধর্মনিরপেক্ষতা রাখলেন বা আপনি তুলে দিলেন, তাতে কি বা যায় আসে, পরিবর্তনটা আসে, সেটাই আসলে প্রশ্ন। দুজন দর্শক আছেন আমাদের সঙ্গে, একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, প্রশ্নগুলো নিয়ে ফিরতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। নিশ্চয় শুনতে পাচ্ছেন? জি জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলবেন, কোথা থেকে বলছেন? নেত্রকোনা সামোস থেকে বলছি, লিটন মিয়া। জি, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্নটা রুমিনা আপা কাছে, নাজমুল ভাইয়ের কাছে, ওনার দুজন দিয়ে আমি খুব পছন্দ করি, ভালো ওনাদের টক শো আমি সবসময় দেখি। 1 নাম্বার প্রশ্ন হলো আপা, সংস্কার তো 31 দফার ভিতরে বিএনপি দেওয়াই আছে, এই তো নতুন করে আর এই যে সংস্কার কয়টা, মানে আমাদের কাছে মনে হয় যে 31 দফার ভিতরে সব সংস্কারই আছে। আর দ্বিতীয় প্রশ্ন হলো রুমিন আপার কাছে, আমি একজন সাধারণ পান দোকানদার, আমার 2টা ছেলে 1টা মেয়ে। আমার বড়টা ছেলে এই আইএ পাস করছে, আমি একমাত্র বিএনপি করি বলে আমার বড় ছেলেটার চাকরি হয় নাই। জি, আপনাকে ধন্যবাদ। থাকুন আপনি আমাদের সঙ্গে। আরো একজন দর্শক আছেন, তার প্রশ্নটা একটু নিতে চাই। স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আমি সাধারণ কবি বেগমগঞ্জ নোয়াখালী থেকে। জি, বলবেন। সম্মানিত অতিথি দুজনের কাছে আমার ছোট 2টা প্রশ্ন, যে মির্জা ফখরুল সাহেব এতদিন বলে আসছেন যে জুন মাসে নির্বাচন, 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আজকে সেমিনারে বললেন এটা আমাদের একটা রাজনৈতিক কৌশল গেল। এটা ওই যে মানে যে সংস্কারগুলো হয়েছে ক্ষমতার রাজনীতিতে, এই সংস্কারে কোনো মূল্যায়ন আছে কি, নাকি নট ফার্দার অ্যাকশন? জি, অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে। নেত্রকোনা থেকে যিনি আমাদের সঙ্গে ছিলেন, তিনি প্রশ্ন করেছেন যে 31 দফা আসলে নতুন করে দেবার কি আছে, বিএনপির যে সংস্কারের প্রস্তাবগুলো আসলে নতুন করে দেবার কি আছে, সেগুলো তো বিএনপির 31 দফার মধ্যেই ছিল। এটা ব্যারিস্টার রুবিন ফারহান আপনার কাছ থেকে প্রশ্ন উত্তর নেব। সেই সাথে তিনি জিজ্ঞেস করেছেন, আক্ষেপ প্রকাশ করেছেন যে আসলে তিনি বিএনপি করেন বলে তার যে সন্তান লেখাপড়া করার পরও সে কোনো আসলে চাকরি বাকরি পাচ্ছেন না, সেটা নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। কি বলবেন? দেখুন, বিএনপির প্রথম যে ভিশন 2030 দিল 2016 সালে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটি দিলেন। সেখানেও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং এখন যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে, মোটা দাগে সেগুলো সবগুলোই অ্যাড্রেস করা হয়েছে। এবং তারপরে তো 27 দফা, তারপরে 31 দফা, এই প্রত্যেকটা দফাতেই সংস্কারের কথাগুলো ঘুরে ফিরে এসছে। এখন যে কথাটি নাজমুল আশরাফ ভাই বলছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত যে পরবর্তীতে যারা গভর্নমেন্ট ফর্ম করবে, যারাই মানুষের ভোটে সরকার গঠন করবে, তাদের যদি সেই সংস্কার করবার সদিচ্ছা না থাকে, তাহলে এই সংস্কারগুলো বাস্তবায়িত হবে না। 1, 2 হচ্ছে অতীতের কথা অনেকেই জানেন, 3 জোটের রূপরেখা 90 উত্তর তো 2 দলের কাউকেই সেভাবে মানতে দেখা যায়নি। 90-এর গণ অভ্যুত্থানের সাথে 24-এর কিন্তু কিছু বেসিক ডিফারেন্স আছে। 90-তে এত রক্ত ঝরেনি, রক্ত ঝরেছে কিন্তু 1,500 মানুষ 1.5 মাসের মধ্যে
হত্যাকাণ্ডের শিকার হওয়া, পুলিশের গুলিতে, তাও আবার চোখ হারানো, পঙ্গু হওয়া, প্রায় 30,000 মানুষ আহত হওয়া, এটা একটা ম্যাসিভ ব্যাপার। হ্যাঁ, সো এটার পরে যদি আসলে পলিটিক্যাল সংস্কার সেই অর্থে না হয়, তাহলে আমি মনে করি যে এইরকম সচেতনতা আমি মানুষের মধ্যে এখন লক্ষ্য করছি, পলিটিক্যাল কনসিয়াসনেস, এটা কিন্তু মানুষ চোখ বন্ধ করে বা মুখ বন্ধ করে মেনে নেবে আমার মনে হয় না। তো যদি কোনো দল মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসে এই সংস্কার থেকে কিছুটা পিছু হটে, তার মূল্য তাকে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব নাজমুল আশরাফ। পরের যিনি দর্শক ছিলেন নোয়াখালী থেকে, তিনি বলছিলেন, দুটি প্রশ্ন করেছেন তিনি, সেটা হচ্ছে যে আমরা যে আসলে ক্ষমতায় যখন যারা থাকে সংস্কারের কথা বলে, কিন্তু বাস্তবে আমরা সেটা বাস্তবায়নটা আসলে দেখি না। এখন যেগুলো নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন যে আসলে এগুলো কি বাস্তবায়ন হবে, সেটা প্রশ্ন করেছেন। সেই সাথে মির্জা ফখরুল ইসলামকে নিয়ে একটি কথা বলেছেন যে আসলে তিনি মাঠে ময়দানে যখন কথা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, সেটি একরকম, আর যখন তিনি সেমিনারে কথা বলছেন সেটি আরেক রকম। এটি কেন হয়? ধন্যবাদ। দেখেন, সংস্কার নিয়ে বারবারই যে কথাটা আমরা বলছি, মানে আমি এটা স্বীকার করছি যে কাজটা আপনার, কিন্তু আমি আপনাকে কাজটা করতে দিতে চাই না, কারণ আপনি কাজটা করবেন না। তাহলে কে করবে? মানে এই জায়গাটাতে যে বৈপরীত্য, এটা কিন্তু মানুষ বুঝতে পারছে যে রাজনৈতিক দলগুলো করবে না, তাই আমরা করে যাব। ভাই, আপনারা করলে লাভটা কি হবে? এটা কে বাস্তবায়ন করবে? এবং আপনি রাজনৈতিক দলের প্রতি অবিশ্বাস আনতে আনতে যদি তাকে এমনভাবে খেপিয়ে দেন, তারা সত্যি করবে না হয়তো। তো এটার জন্য একটা কনসেনসাস বা ঐক্যমত দরকার, বোঝাপড়া দরকার। এখন আগে হয় নাই, এখন কেন হবে না সেটা আমরা এর আগে বলেছি, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আগের চেয়ে এবারে বাস্তবতাটা ভিন্ন। যদি বিএনপি বা অন্য দল যারা নির্বাচিত হবেন, সংসদে যাবেন, তারা বাস্তবায়ন না করেন, তার রাজনৈতিক খেসারত তাদেরকে দিতে হবে। এইটাই আমরা বারবার বলছি। কিন্তু সংস্কার করার পেছনে কি উদ্দেশ্য, সেটা নিয়ে আমি কিছুক্ষণ আগে বলেছি। আরেকটা বার বলি, সংস্কারের নামে ১/১১ সরকার কি করেছিল এবং তার ফলাফল কি হয়েছে। ফলে সংস্কার তখন একটি গালিতে রূপান্তরিত হয়েছিল। বিএনপি আওয়ামী লীগকে সংস্কারের নামে ভাঙা হয়েছিল এবং সংস্কারবাদীটা দুই দলের মধ্যেই একটা নেতিবাচক শব্দে পরিণত হয়েছিল এবং সংস্কারপন্থী হিসেবে যারা চিহ্নিত হয়েছিল তারা দল থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে গেছিল, আস্থা বিশ্বাসে সংকট তৈরি হয়েছিল। তবে আস্তে আস্তে আবার সেগুলো জোড়া লেগে গেছে দুই দলেই। ফলে সংস্কারে আমাদের অভিজ্ঞতা ভালো না। বেশি তিতা করতে গেলে সংস্কার নিয়ে কিন্তু ১/১১ মতো পরিণতি হবে, এটা আমাদের মাথায় রাখা দরকার। আর এই যে মির্জা ফখরুলের মাঠের বক্তব্য, সেমিনারের বক্তব্য, স্ট্যান্ডিং কমিটির বক্তব্য, আনুষ্ঠানিক বক্তব্য, ভবিষ্যতে সংসদের বক্তব্য, এগুলো এক হবে না। কিন্তু বক্তব্যের ধরন হয়তো ভিন্ন হয়, কিন্তু তথ্য যাতে এক হয়। আমি মাঠে বললাম আমি ৩১ দফা বাস্তবায়ন করব, আমি কি গোল টেবিলে এসে বলবো না আমি ৩১ দফা করবো না? সেটা হবে না। কিন্তু আপনি পার্থক্য যেগুলো পাবেন সূক্ষ্ম, সেগুলো হচ্ছে কারা আপনার দর্শক, কাদের উদ্দেশ্যে বলছেন, কোন বাস্তবতায় বলছেন, কিভাবে বলছেন, কোন ভাষায় বলছেন, সেই কারণে পার্থক্যগুলো হয়। আপনি বলছিলেন যে যদি সংস্কারগুলো মানে কার্যকর না করে, তাহলে রাজনৈতিক দলকে তার খেসারত দিতে হবে। আপনার কি মনে হচ্ছে যে বর্তমান বাস্তবতায় সেরকম প্রেসার গ্রুপ কি তৈরি হয়েছে যাদের কাছে তাদেরকে দায়বদ্ধ থাকতে হবে বা জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে, এরকম পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? কয়েকটা শর্ত আছে এখানে। আপনি যদি গণমাধ্যমকে পুরোপুরি স্বাধীন রাখেন, আপনি যদি মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করেন, আপনি যদি বিরোধী দলকে তার সঠিক ভূমিকা পালন করতে দেন, এবং এই অভ্যুত্থানের মাধ্যমে যে শক্তির উত্থান হচ্ছে তারা যদি প্রেসার গ্রুপ হিসেবে কার্যকর থাকে, তাহলে যেই দলই ক্ষমতা যাক না কেন করতে বাধ্য। যদি না করে তাহলে আরেকটা অভ্যুত্থান হবে, সেই ভয়টুকু যেন সবার মধ্যে থাকে। ব্যারিস্টার রুমিন ফারহানা, অনেকগুলো প্রস্তাবনার মধ্যে একটি হচ্ছে যে প্রার্থিতার ন্যূনতম বয়স যেন ২১ বছর করা হয় এবং তরুণ তরুণীদের রাজনীতিতে রাখার জন্য 10% কোটার কথা বলা হয়েছে। 10% কোটা, আপনার কাছে কি মনে হয় যে এই যে প্রস্তাবনাটা, সেটি তরুণ তরুণীদের রাজনীতিতে অংশগ্রহণে তাদেরকে আরো বেশি উৎসাহিত করবে? আপনি এটিকে আসলে কিভাবে দেখছেন? দেখুন, বাংলাদেশে সময় সময় যতগুলো পরিবর্তন এসছে, সেটা ৫২ ভাষা আন্দোলন বলেন, ৬৯-এর গণ অভ্যুত্থান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা ২৪-এর গণ অভ্যুত্থান, প্রতিটারই লিড রোলে কিন্তু আমরা তরুণ সমাজকে দেখেছি, প্রতিটা লিড রোলে আমরা ছাত্র সমাজকে দেখেছি। এবং 1/11-এর সরকার নিয়ে আমার ভাই যেটা বলছিলেন, 1/11-এর পতনের ঘণ্টা কিন্তু বেজেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছোট্ট ঘটনাকে, খেলার মাঠের ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে। সো স্টুডেন্ট এবং ইয়াং ফোর্স তারা কিন্তু সবসময় পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখে। সো তাদের এই শক্তিকে অগ্রাহ্য কেউ মানে কখনো করলে সেটা ভুল করেছে। আর
21 বছর বয়স, এই ব্যাপারে তো একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা জানি যে আমাদের ইয়াং স্টুডেন্টসরা যারা এই গণ অভ্যুত্থানে সরাসরি সম্পৃক্ত ছিল, রক্ত দিয়েছে, আহত হয়েছে, তারা রাজনৈতিক একটি দল করতে চাইছে। কেউ কেউ মনে করছে সেই দলকে ফ্যাসিলিটেট করার জন্যই 25 থেকে বয়সটি 21-এ নামিয়ে আনা হচ্ছে। এটা যদি আসলে মাথায় রেখে করা হয়, সার্টেনলি পলিটিক্যাল পার্টিগুলো এক ধরনের অবজেকশন তুলতেই পারে, বিকজ আপনি যখন কোনো একটা এজেন্ডা সামনে রেখে কোনো একটা বিশেষ গোষ্ঠী বা কোনো একটা বিশেষ ব্যক্তি বা কোনো একটা বিশেষ মতকে সুবিধা দেওয়ার জন্য জেনারেল আইন পরিবর্তন করবেন, সাধারণ নিয়মের ব্যত্যয় মানে পরিবর্তন আনবেন, তখন কিন্তু আপনার মোটিভ নিয়ে প্রশ্ন আসবে। আমরা বিশ্বাস করতে চাই এই সরকারটি কোনো বিশেষ মত, কোনো বিশেষ গোষ্ঠী, কোনো বিশেষ দল কিংবা কোনো বিশেষ মতাদর্শের প্রতি টিল্টেড না, ঝুঁকে পড়া না। ধন্যবাদ। একই বিষয়ে যদি আমরা দেখি এরকম, ডেফিনেটলি এটা নিয়ে আপত্তি হয়তো উঠবে। আপনার কাছে কি মনে হয়? মানুষের গড়ায়ু বেড়েছে, সেখানে সবকিছুর বয়স আরো বাড়ার কথা। আমাদের অবসরের বয়স কিন্তু বেড়ে গেছে, চাকরিতে প্রবেশের বয়স বেড়ে গেছে, সেখানে আমরা এখানে বয়স কেন কমাচ্ছি? যেটা রুমিন ভাইরা বলছেন এটাই যুক্তি, এর পাল্টা কোনো যুক্তি আমার কাছে নাই। আপনি থাকলে বলতে পারেন যে আমি এমপি হওয়ার জন্য বয়স 21 কেন করছি, আমি এদেরকে সুযোগ দিতে চাই। এখন তরুণদের গুরুত্ব, তরুণদের ভূমিকা, তরুণদের ইতিহাস, সবশেষ 5ই আগস্টের অভ্যুত্থান, এগুলো সবই ইতিহাস। এই আমরা যদি 52 থেকে হিসাব করি, যেটা রুমিন ফারহানা বলছিলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই তরুণদের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলে তাদের গুরুত্ব কেউ অস্বীকার করে না, কিন্তু আপনি তরুণদেরকে কি দায়িত্ব দেবেন? আরেকটা কথা বলি, এখন যারা রাজনৈতিক দল করতে যাচ্ছেন, যে তরুণ সমাজ, তারা তো এখনো ছাত্র, তাদেরকে তো ছাত্র পরিচয় আমরা চিনি, তারা নিজেদেরকে ছাত্র বলেন, তাদের সংগঠনের নামও ছাত্র দিয়েই, আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা তাদেরকে ছাত্র বলেন। তো ছাত্র মানে কি? ছাত্রের সংজ্ঞা কি? ছাত্রের কাজ কি? ছাত্রের কাজ কি পড়ালেখা করা, না ছাত্রের কাজ রাজনীতি করা, নাকি দেশ চালানো? এখন আপনি ছাত্রত্ব ছেড়ে দিয়ে এসে রাজনীতি করতে পারেন, দেশ চালাতে পারেন, সব কিছু করতে পারেন। তো ছাত্রত্বটাই এখন নাই, ছাত্র যে কাজ করবে সেটা তারা করছে না। পড়ালেখা শেষ করে যে ছাত্রত্ব, এই বিষয়টার উপর কি এটার একটা অন্যরকম প্রভাব পড়তে পারে যদি 21 বছর? না, এই যে যাদেরকে আমরা দেখছি এই আন্দোলনের অভ্যুত্থানের নায়ক হিসেবে, আপনার নেতা হিসেবে, তাদের ছাত্রত্ব আছে বলেই তো তারা নিজেদেরকে ছাত্র দাবি করেন এবং ছাত্র সংগঠন হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তাই না? অছাত্ররা তো এই সংগঠন নেতৃত্ব দেওয়ার কথা না। অছাত্ররা ছাত্র সংগঠনের নেতৃত্ব দেয় বলেই তো ছাত্রলীগ, ছাত্রদলের মতো সংগঠনগুলোর সমালোচনা আমরা সারা জীবন করেছি। তো ফলে এটা কেন তারা করবে? প্রচলিত রাজনীতি থেকে তো বাইরে এসে তাদের করার কথা, একই কাজ কেন তারা করবে? কিন্তু 21 বছরের আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আমাদের দেশে সর্বোচ্চ শিক্ষা শেষ করতে করতে 21 বছর পার হয়ে যায়। তার মানে আমি শিক্ষা শেষ না করে সে রাজনীতি করব। আর 21 বছরের একটা তরুণ, তার যে বয়স, অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং দেশ চালানো, রাজনীতি করা, আইন প্রণয়ন করা, নীতি প্রণয়ন করা, বয়স কি সেটা? এখন আপনি যদি সব কিছু তাদের কথা মাথায় রেখে করেন এবং সংস্কার কমিশনের কর্মকাণ্ড বা আমাদের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কথাবার্তা, সব কিছুর মধ্যেই না মনে হয় যে ওই ছাত্রদের কথাই তারা মাথায় রাখে। আবারও বলছি, তারা অসাধ্য সাধন করেছে, তারা 16 বছরে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যদিও সেই আন্দোলনে সবাই অংশ নিয়েছে, রাজনৈতিক রাজনীতি সবাই, তারপরও মূল কৃতিত্বটা তাদের। কিন্তু তাদেরকে খুশি করার জন্য তাদের সব আবদার আপনি মানবেন? তারা যাতে বেশি পরিমাণে ভোট দিতে পারে, বয়স 17 করার কথাও কিন্তু প্রধান উপদেষ্টা ফলে এইটা কিন্তু মানে একভাবে জাতিকে বিভাজিত করা এবং অন্যভাবে একটু বিপদগামী হওয়া এবং প্রচলিত রাজনীতির দোষ ত্রুটি মুক্ত হয়ে ভালো রাজনীতি করবে সেটা আমরা চাই। কিন্তু সেই রাজনীতির বিপরীতে আপনি ভালো রাজনীতির উত্থান ঘটান, সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু প্রচলিত রাজনীতিকে কলঙ্কিত করে, দুর্বল করে, নাই করে দিয়ে করতে গেলে আপনার রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। ধন্যবাদ মিস্টার রুমিন ফারহানা। যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলছে যে লেজুর ভিত্তিক যে রাজনীতির ব্যবস্থা, যেমন ছাত্র, শিক্ষক, ভাতৃপ্রতিম থেকে শুরু করে কোনো কিছুই যাতে না থাকে, লেজুর ভিত্তিক সংগঠন না রাখার সুপারিশ করেছে। এটি নিয়ে আপনি কি বলতে চাইবেন? আমি আপনার প্রশ্নে যাবার আগে আমি আরেকটা সুপারিশের ব্যাপারে একটু আগ্রহী হয়ে কথা বলতে চাই। সুপারিশটি করা হয়নি, কিন্তু সুপারিশটি করা উচিত ছিল। যেমন
সংসদ সদস্যের কাজ কিন্তু রাস্তা নির্মাণ, ব্রিজ কালভার্ট নির্মাণ নয়, ফর গড সেক। আমাদের মাথার মজ্জার ভেতরে কিন্তু আছে রাস্তা বানায় দিবে, আমাদের টিসিবির কার্ড করে দিতে পারবে, আমাদের বয়স্ক ভাতা দিতে পারবে, বিধবা, এগুলো এমপির কাজ হওয়ার কথা নয়। এমপির কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, এমপির কাজ হচ্ছে আইন আসার পর সেটাকে ভেটিং করা, দেখা কোন কোন জায়গায় পরিবর্তন আনা দরকার। এমপির কাজ হচ্ছে পলিসি ডিসিশনে ভূমিকা রাখা। এমপির কাজ হচ্ছে যারা সরকারে আছে তাদের জবাবদিহিতার মধ্যে আনা। এই জায়গাতে সংস্কারটা বেশি জরুরি বলে মনে করছেন? না, কাদেরকে আপনি এমপি বানাচ্ছেন সেটা নিয়ে কোনো শব্দ নাই। আমরা এর আগে মাদক ব্যবসায়ী এমপি দেখেছি, আমরা এর আগে স্বর্ণ চোরাচালানকারী এমপি দেখেছি, আমরা এর আগে ভূমিদস্যু এমপি দেখেছি, আমরা এর আগে মানে মানব পাচারকারী এমপি দেখেছি। আমরা কি আসলে ওটা রিপিটেশন চাই কি চাই না, এটা আমাদের ঠিক করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর উপর সেই চাপ তৈরি করতে হবে যাতে তারা কেবলমাত্র একটা লোক অ্যাফ্লুয়েন্ট, একটা লোকের মাসল অ্যান্ড মানি পাওয়ার আছে, সো তাকে আমি নমিনেশন দিয়ে দিই, এটা যেন না হয়। এক। দুই হচ্ছে এমপির যেই কাজ সেই ব্যাপারে ধারণা হবার জন্য একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো আপনি এখন মানে ঠিক আছে আপনি এমপি হতেই পারেন, আপনার জনসমর্থন আছে, বাট অ্যাট দ্য সেম টাইম পলিসি মেকিং অ্যান্ড পলিসি ডিসিশন বোঝবার জন্যে একটা ন্যূনতম আন্ডারস্ট্যান্ডিং, একটা ন্যূনতম প্রজ্ঞা, একটা ন্যূনতম বুঝের দরকার আছে, যেটা আসলে একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা না থাকলে একেবারে যে হয় না, না ডেফিনেটলি এক্সেপশনস তো আছেই, বাট দ্যাট ডাজন্ট প্রুভ দ্য রুল। সো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকাটা জরুরি বলে মনে করছেন। আর লেজুর বৃত্তির ক্ষেত্রে যেটা বলছিলাম যে ছাত্র রাজনীতি বাংলাদেশে ছিল, শুরু থেকেই ছিল, ছোট করে শুনবো, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে। যুগ ধরে ছাত্র রাজনীতি আছে। ছাত্র রাজনীতির মানে যদি হয় ভাইয়া কালচার, দাদা কালচার, ভাইয়া যা বলবে তাই, তাহলে সেই রাজনীতি ডেফিনেটলি না বলা। ফর এক্সাম্পল আবরারকে সারা রাত ধরে ঠান্ডা মাথায় বড় ভাইদের নির্দেশে পিটিয়ে যারা হত্যা করে, সেটা নাম যদি এখন আপনি ছাত্র রাজনীতি দেন তাহলে তো আমি আপত্তি করবই। কিন্তু যেই ছাত্র রাজনীতি মানে লেজুর ভিত্তিক সব আসলে সংগঠন নিয়েই কথা বলেছে, সেটা নিয়ে এক লাইনে একটু শুনতে চাইবো। লেজুর ভিত্তিক বলতে যদি দলীয় অপকর্মকে ফ্যাসিলিটেট করার সেই ছাত্রদের কাজ হয়, সেই ছাত্র রাজনীতি আসলে ছাত্র, শিক্ষক, শ্রমিক সংগঠন, ভাতৃপ্রতিম থেকে শুরু করে এগুলো থাকার দরকার আসলে আছে বলে আপনি মনে করছেন কিনা? তার আগে ওখানে আধা মিনিটে বলবো, সেটি হচ্ছে যে এমপি হওয়ার বা আইন প্রণেতা হওয়ার যে যোগ্যতা, উনি শিক্ষাগত যোগ্যতার কথা বলেছেন। আমি তো মনে করি শিক্ষাগত যোগ্যতার চেয়ে বেশি দরকার হচ্ছে রাজনৈতিক যোগ্যতা। আপনি কত বছর রাজনীতি করেন, আপনি দেশ, মানুষ, সমাজ, ইতিহাস কতটুকু জানেন বোঝেন, আপনার সাথে জনগণের কতটুকু সম্পর্ক আছে, আপনি জনগণের প্রতিনিধি হবেন, সেই মানুষগুলোর সাথে আপনি আপনার অভিজ্ঞতা কি, সেগুলো একটা ব্যাপার আছে। ফলে শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক যোগ্যতা দুটো অর্জন করে যদি আপনি আইন প্রণেতা হতে চান তাহলে আপনার বয়সটা একটু বেশি লাগবে আর কি। সেটা গেল। আর আপনি বলছেন লেজুর ভিত্তি, আমরা লেজুর ভিত্তি কথাটা বেশি শুনি বড় দলগুলোর ছাত্র সংগঠনের ব্যাপারে। যখন আরপিও পরিবর্তন করা হলো তখন তাদেরকে ওই যে সহযোগী, ভ্রাতৃপ্রতিম, উমুক তুমুক বলেও সাথে রাখা হলো, একই জিনিস কিন্তু। এখন একটি দলের ছাত্র শাখা, নারী শাখা, কৃষক শাখা, এরকম অনেক কিছু থাকতে পারে, সেটাও একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে থাকে। কিন্তু যেটি নিয়ে আমি মনে করি বেশি সোচ্চার হওয়া দরকার, বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে বড় দলগুলোর শাখা আছে। তার মানে হচ্ছে জাতীয়তাবাদী উমুক, আওয়ামী উমুক, তারপরে এরকম এরকম। তো এরা ওই পেশারও 12টা বাজায়, রাজনীতিরও 12টা বাজায়। তাদের যদি রাজনীতি করার এতই শখ থাকে তাহলে ডাক্তারি, সাংবাদিকতা, ইঞ্জিনিয়ারগিরি, এটা সেটা বাদ দিয়ে আপনি সে সরাসরি দলে যোগ করেন, আপনি ডাক্তারের পরিচয় দেবেন, সেই সুবিধাও নেবেন, আবার রাজনীতিও করবেন, আবার দলের মধ্যে বড় পদও পাবেন। এই দৈত্যটা আমাদের দূর করা। অসংখ্য ধন্যবাদ জনাব নাজমুল হাসান, ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা আমাদের আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, নেটের নিউজের সঙ্গে থাকুন, নিউজ আর এক্সট্রা সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাই, যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।